মাই ডিয়ার স্টুডেন্টস, আমি রাজ্জাক স্যার তোমাদের সবাইকে ছায়া স্মার্ট ক্লাসে জানাই স্বাগত। আজকের আলোচনা করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের চতুর্থ অধ্যায় পদার্থ, পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। এখান থেকে চতুর্থ ইউনিট অর্থাৎ চ্যাপ্টার 4.4 অ্যাসিড, ক্ষারক, লবণ পার্ট 1-এর ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম অ্যাসিড, ক্ষারক, ক্ষার নির্দেশক সম্পর্কে। আজকের দ্বিতীয় ভাগে আমি আলোচনা করব হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম নিয়ে। বিষয়বস্তুটা খুব সুন্দর এবং সহজভাবে বোঝানো আছে ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ বইয়ে, এবং উন্নত মানের ও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পেয়ে যাবে ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক বইয়ে। এরপরেও বিষয়বস্তুটা আরও সহজ ও ইন্টারেস্টিং করে তুলব আমি এই ছায়া স্মার্ট ক্লাসে। তাহলে চলে আসি সরাসরি বিষয়বস্তুতে। পরীক্ষাগারে এবং শিল্পে তিন ধরনের অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ: হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। আমি এই ভিডিওতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব বলেছি। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েই শুরু করছি। মনে রাখবে, যে কোনো অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করলে তৈরি করে লবণ ও জল। তাহলে অ্যাসিড প্লাস ক্ষার সমান সমান তৈরি হচ্ছে, মানে ইকুয়েশনের রিঅ্যাকশন করে তৈরি হচ্ছে লবণ আর জল। এবারে আমি দেখতে চাই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া কেমন হয়, ক্ষার বা ক্ষারকের বিক্রিয়া কেমন হয়। সেখানে ক্লোরাইড, লবণ আর জল তৈরি করবে। প্রথমে কয়েকটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে সহজ করে দিই। NaOH আর মানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এদের বিক্রিয়া কী হবে দেখো। এখানে Na আর এই Cl যুক্ত হয়ে তৈরি হবে NaCl, অর্থাৎ একটা ক্লোরাইড লবণ তৈরি হলো। এটা কি সোডিয়াম ক্লোরাইড। আর বাকি যে অংশ দুটো রয়েছে, এখানে H আর এখানে OH, এরা যুক্ত হয়ে তৈরি হবে H2O, অর্থাৎ জল। তাহলে এখানে দেখলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর জল। দ্বিতীয় উদাহরণে চলে যাচ্ছি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায়। এখানেও এই যে ধাতব আয়নটা Cl এর সাথে যুক্ত হয়ে তৈরি করবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অর্থাৎ একটা ক্লোরাইড লবণ তৈরি করছে। সেই সাথে এখানে যে H আছে আর এখানে যে OH আছে, এরা দুজনে যুক্ত হয়ে তৈরি করবে দুই অণু জল। তাহলে এখানেও কিন্তু ক্লোরাইড লবণের সাথে তৈরি হচ্ছে জল। এবারে আসছি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায়। এখানে এই যে ধাতব আয়ন অ্যালুমিনিয়াম আছে, তার সাথে এই ক্লোরিন আয়ন যুক্ত হয়ে তৈরি করবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অর্থাৎ এখানেও একটা ক্লোরাইড লবণ পেলাম। এবং বাকি অংশটা H আর এখানে OH যুক্ত হয়ে তিন অণু জল। এবারে পরের উদাহরণে চলে যাচ্ছি। এখানে ক্যালসিয়াম অক্সাইড আর HCl যুক্ত হচ্ছে। এখানে ক্যালসিয়াম আয়নের সাথে ক্লোরিন যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড, আর সঙ্গে H আর এখানে O যুক্ত হয়ে তৈরি হবে H2O, অর্থাৎ এখানেও ক্যালসিয়াম ক্লোরাইড, অর্থাৎ একটা ক্লোরাইড লবণ তৈরি হচ্ছে আর জল তৈরি হচ্ছে। প্রসঙ্গত একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন মাথায় রাখবে। হাইড্রোজেন ক্লোরাইড যখন এটা গ্যাসীয় ফর্মে থাকে তখন আমরা নাম বলবো হাইড্রোজেন ক্লোরাইড, আর অ্যাসিড ফর্মে থাকলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আগেও বলেছি। তো এই হাইড্রোজেন ক্লোরাইড যখন গ্যাসীয় অবস্থা আছে তখন কিন্তু ক্ষার বা ক্ষারক অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে তৈরি করবে কি জানো, তৈরি করবে NH4Cl, যেটা একটা সলিড অর্থাৎ কঠিন পদার্থ। আসলে দুটো গ্যাস যখন যুক্ত হয়ে একটা ধোঁয়া আকারে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কঠিন কণা এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখতে পাচ্ছি, দুটো গ্যাস বিক্রিয়া করে কঠিন পদার্থ পাওয়া যায়। তবে মাথায় রাখবে, এখানে হাইড্রোজেন ক্লোরাইড এবং অ্যামোনিয়া দুটো গ্যাসীয় ফর্মে আছে, আর আমরা যেটা পাচ্ছি অ্যামোনিয়াম ক্লোরাইড সেটা কঠিন ফর্মে পাচ্ছি। এবারে আমরা জানব ধাতব কার্বনেট বা ধাতব বাইকার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড কেমনভাবে বিক্রিয়া করে। বিষয়টা মাথায় রাখো, ধাতব কার্বনেট হোক বা বাইকার্বনেট হোক, তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে তৈরি করবে ধাতব ক্লোরাইড লবণ, কার্বন ডাইঅক্সাইড আর জল। এবারে কিছু উদাহরণ দিয়ে ব্যাপারটাকে আরও সহজ করে দিচ্ছি। একটা ধাতব কার্বনেট নেওয়া হলো, ক্যালসিয়াম কার্বনেট, তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করছে, তৈরি করবে কি ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, আর সেই সাথে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর জল। দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাস বলে একটু উপর দিকে আরও দেওয়া হয়েছে। এবার আমি দেখাচ্ছি সোডিয়াম কার্বনেট, তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে কী হবে।
তৈরি করবে সোডিয়াম, এখানে 2 অণু ব্যালেন্স করে করছি, সোডিয়াম কার্বনেট, ভুল বললাম, সোডিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস সঙ্গে জল। দেখতেই পাচ্ছ ওই নিয়মেই কিন্তু হচ্ছে সব। আবার আমরা যদি সোডিয়াম বাইকার্বনেট নিই, বাইকার্বনেট লবণের সাথে কেমন রিয়াকশন করে সেটাও দেখে নাও। সোডিয়াম বাইকার্বনেট, তাহলে এই সোডিয়াম আর এই ক্লোরিন যুক্ত হয়ে তৈরি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ, আর এই কার্বনেট থেকে আসছে কার্বন ডাইঅক্সাইড, আর বাকি অংশ থেকে তৈরি হচ্ছে জল। তাহলে দেখতে পাচ্ছি যে কোনো ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে তৈরি হচ্ছে ক্লোরাইড লবণ, কার্বন ডাইঅক্সাইড আর জল। এবারে জানবো ধাতুর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড কেমনভাবে বিক্রিয়া করে। তার আগে আমাদের জানতে হবে ধাতুর সক্রিয়তা শ্রেণী। এখানে এই যে একটা চার্ট আছে, এখানে কিন্তু ধাতুর সক্রিয়তাকে ক্রমানুসারে সাজানো আছে। সবচেয়ে উপরে দেখতে পাচ্ছ পটাশিয়াম আছে, ক্যালসিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লোহা, এইরকম গিয়েছে। এখানে দেখতে পাচ্ছ হাইড্রোজেন আছে। তো যত নিচে নামছে তত কিন্তু সক্রিয়তা হ্রাস পাচ্ছে। তার মানে সবচেয়ে বেশি সক্রিয় পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে সোডিয়াম, এরা আছে। এভাবে সক্রিয়তা ক্রমশ হ্রাস পাচ্ছে। এবারে আমার প্রশ্নটা ছিল কি, ধাতুর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। মনে রাখবে হাইড্রোজেনের উপরে যারা রয়েছে সক্রিয়তা শ্রেণীতে, হাইড্রোজেনের উপরে যারা রয়েছে তাদের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন বিক্রিয়া করে তখন তৈরি করে ধাতব ক্লোরাইড আর হাইড্রোজেন গ্যাস। প্রসঙ্গত কয়েকটা উদাহরণ টেনে আনি, যেমন ম্যাগনেসিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া তৈরি হচ্ছে। এখানে ধাতব ক্লোরাইড বলতে এই ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয়ে তৈরি করবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ, আর বাকি অংশটা দিয়ে তৈরি হচ্ছে হাইড্রোজেন গ্যাস। যেহেতু গ্যাস, এখানে উপরের দিকে একটা অ্যারো দিয়ে দেবো। একইভাবে জিঙ্ক আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হবে জিঙ্ক ক্লোরাইড আর তৈরি হবে হাইড্রোজেন গ্যাস। এখন প্রশ্নটা হচ্ছে যে হাইড্রোজেনের নিচে যারা আছে তাদের সাথে কেমন বিক্রিয়া। যেমন হাইড্রোজেনের নিচে আছে কপার। মনে রাখবে কপার কিন্তু এই বিক্রিয়াটা করবে না, মানে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে না। তবে বিশেষ শর্তে কপারের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হবে বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে। কপারের সাথে যদি উত্তপ্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয়, খুব ধীরে ধীরে বিক্রিয়া হবে, আর সেক্ষেত্রে তৈরি হবে কিউপ্রিক। তাহলে বিক্রিয়াটা কাদের তৈরি হচ্ছে? কপার, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে, তৈরি হচ্ছে 2 অণু কিউপ্রিক ক্লোরাইড আর সাথে জল। তো এই হলো বিক্রিয়া। আচ্ছা, পরীক্ষাগারে দেখছো বিভিন্ন পাত্রে বিভিন্ন অ্যাসিড রাখা হয়েছে, জানো না কোনটাতে কোন অ্যাসিড আছে, কোনো লেবেলিং করা নেই। তাহলে এবার তোমাকে যদি বলা হয় এর মধ্যে কোনটাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে সেটা আনো, তুমি কিভাবে শনাক্ত করবে? তো আমরা এবার শিখতে চলেছি হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ। ভীষণ সহজ ব্যাপার। আমরা প্রতিটা পরীক্ষণীয় তরল একবার করে টেস্ট টিউবে ঢালবো, আর প্রতিবারই তাতে সিলভার নাইট্রেট যোগ করব, AgNO3। এখন যখন দেখবো কোনো পরিবর্তন হচ্ছে না, বুঝবো ওই পরীক্ষণীয় তরলটা হাইড্রোক্লোরিক অ্যাসিড নয়। কিন্তু কোনো একটা পরীক্ষণীয় তরল টেস্ট টিউবে ঢালার পর সিলভার নাইট্রেট যোগ করার পর যদি দেখি সাদা অধক্ষেপ পড়েছে, যে সাদা অধক্ষেপটা নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য কিন্তু অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্য, তাহলে বুঝে নেব পরীক্ষণীয় তরলটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। কিভাবে, কেন, সেটা একটু আমরা এখানে রিয়াকশনের মাধ্যমে বোঝাচ্ছি। দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সিলভার নাইট্রেট যখন বিক্রিয়া করে তখন এখান থেকে সিলভার আর এখান থেকে ক্লোরিন তৈরি করে AgCl, অর্থাৎ সিলভার ক্লোরাইড, এবং সেই সাথে বাকি অংশটা তৈরি করে HNO3, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড। এই যে সিলভার ক্লোরাইডটা তৈরি হয়েছে, এটা যেহেতু নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য তাই অধক্ষেপ পড়বে, আর এই রঙটা হয় সাদা রঙের। তার মানে কি দেখতে পাবো? একটা সাদা অধক্ষেপ পড়ছে, ঠিক আছে। এখন এই সিলভার ক্লোরাইড যেটা আছে সেটা যদি আমরা নিয়ে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে যোগ করি তাহলে কি দেখতে পাবো? একটা নতুন পদার্থ তৈরি হবে, সেটা হলো
Ag NH3 whole 2 Cl plus 2H2O। তো এখানে এই যেটা তৈরি হলো Cl2H2, এখানে যেটা তৈরি হলো এই পদার্থটা কিন্তু দ্রব্য, তার ফলে আমরা দেখব অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে ওই যে পদক্ষেপটা পেয়েছি সেটা দ্রব্য হয়ে যাচ্ছে। এই সামগ্রিক পরীক্ষা আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শনাক্তকরণ করতে সাহায্য করবে। এবারে জানবো অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া কী। 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকেই অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া বলে। এর গুরুত্ব কী সেটা বলার আগে রিয়াকশানটা আগে দেখে নাও। হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, 3 আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিড গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড যখন বিক্রিয়া করে তৈরি করে নাইট্রোসিল ক্লোরাইড প্লাস জাইমান ক্লোরিন। জাইমান ক্লোরিন মানে পারমাণবিক অবস্থায় ক্লোরিন পরমাণু পাওয়া যায় এবং সেই সাথে তৈরি হচ্ছে জল। এই যে জাইমান ক্লোরিনটা তৈরি হয় এ এতটা সক্রিয় যে বর ধাতু, প্লাটিনাম বা সোনা ইত্যাদি ধাতু পর্যন্ত এই মিশ্রণে গলে যায় বা দ্রবীভূত হয়ে যায়, তাই একে বলা হয় অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া। এবারে আমরা নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। শুরুতে ক্ষারের সাথে বিক্রিয়া কেমন হয় সেটা দেখব। আমরা এর আগেও বলেছি যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে তৈরি করে লবণ আর জল। যখন নাইট্রিক অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করবে সেক্ষেত্রে আমরা পাবো নাইট্রেট লবণ আর জল। কয়েকটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বলে দিই। যেমন সোডিয়াম হাইড্রক্সাইড আর নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে, এক্ষেত্রে আমরা পাবো এই যে সোডিয়াম আর এই নাইট্রেট, তাহলে NaNO3 সোডিয়াম নাইট্রেট লবণ তৈরি হলো। বাকি অংশটা যুক্ত হয়ে তৈরি করবে জল। একইভাবে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আর নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কী হবে সেটা একটু দেখে নাও। এই যে অ্যামোনিয়াম আর এই যে নাইট্রেট তৈরি হবে অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট। বাকি অংশটা যুক্ত হয়ে তৈরি করবে জল H2O। তাহলে দেখতে পাচ্ছ প্রতিবারই নাইট্রেট লবণ আর জল তৈরি হচ্ছে। এবারে ম্যাগনেসিয়াম অক্সাইড আর নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কী হবে সেটাও দেখে নাও। এই যে ম্যাগনেসিয়াম আর নাইট্রেট তৈরি করবে MgNO3 হোল 2 অর্থাৎ ম্যাগনেসিয়াম নাইট্রেট, আর সেই সাথে তৈরি হবে জল H2O। কপার অক্সাইড আর নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, সেখানে এই কপারের সাথে নাইট্রেট তাহলে তৈরি হবে CuNO3 হোল 2 প্লাস H2O। অর্থাৎ প্রতিবারই দেখতে পাচ্ছি যে কোনো একটা ক্ষারের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রেট লবণ তৈরি হচ্ছে, যেমন এখানে সোডিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট, কপার নাইট্রেট, আর সাথে কিন্তু প্রতিবারই জল উৎপন্ন হচ্ছে। এবারে দেখব নাইট্রিক অ্যাসিডের সাথে ধাতব কার্বনেট ও ধাতব বাইকার্বনেট লবণের বিক্রিয়া কী হয়। তো বিষয়টা একটু বুঝে নাও। ধাতব কার্বনেট বা ধাতব বাইকার্বনেটের সাথে যখনই নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে তৈরি হবে নাইট্রেট লবণ, জল আর কার্বন ডাইঅক্সাইড। এটা কার্বন ডাইঅক্সাইড। তো এবারে আমরা ক্যালসিয়াম কার্বনেট আর নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াটা দেখাচ্ছি। দেখো এখান থেকে ক্যালসিয়াম আর এখান থেকে নাইট্রেট তৈরি করবে ক্যালসিয়াম নাইট্রেট NO3 হোল 2। বাকি এই যে কার্বনেট এখান থেকে আসবে কার্বন ডাইঅক্সাইড, আর বাকি যে পার্টটা রয়েছে এখানে H এখানে O, সেখান থেকে তৈরি হবে H2O। একইভাবে এখানে সোডিয়াম আর নাইট্রেট তৈরি হবে সোডিয়াম নাইট্রেট। কার্বনেট অংশ থেকে আসে কার্বন ডাইঅক্সাইড, আর বাকি পার্টটা থেকে আসবে H2O। এখানে দেখলাম কি সোডিয়াম বাইকার্বনেটের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম নাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি হয়েছে। আর এখানে কি দেখেছিলাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম নাইট্রেট লবণ তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি হচ্ছে।
অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ধাতব কার্বনেট বলো বা ধাতব বাইকার্বনেট, তার সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রেট লবণ পাবো, কার্বন ডাইঅক্সাইড পাবো আর জল পাবো। এবারে দেখব ধাতুর সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া কেমন হয়। এখানে বিভিন্ন শর্তে বিক্রিয়াগুলো একটু চেঞ্জ হয়, তার একটা চার্ট এখানে দেওয়া হয়েছে। যেমন প্রথমে ম্যাগনেসিয়াম ধাতুর সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া কেমন হবে। যদি উষ্ণ গাঢ় নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে সেক্ষেত্রে তৈরি হবে ম্যাগনেসিয়াম নাইট্রেট, বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। বিক্রিয়াটা এখানে দেখানো হলো, ম্যাগনেসিয়াম আর নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম নাইট্রেট আর বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে আর সেই সাথে জল উৎপন্ন হচ্ছে। যদি আমরা উষ্ণ গাঢ় নাইট্রিক অ্যাসিড না নিয়ে অতি লঘু নাইট্রিক অ্যাসিড নিই সেক্ষেত্রে রিয়াকশানটা একটু অন্যরকম হয়ে যাবে। দেখতে পাচ্ছ ম্যাগনেসিয়াম আর নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় এখানে ম্যাগনেসিয়াম নাইট্রেট তৈরি হচ্ছে, সঙ্গে হাইড্রোজেন তৈরি হচ্ছে। প্রসঙ্গত বলে রাখি এই বিক্রিয়াটা একটু ব্যতিক্রমী বিক্রিয়া, কারণ এখানে ছাড়া আর কোথাও কিন্তু ধাতুর সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হবেই না। আসলে কি যে এই নাইট্রিক অ্যাসিড তীব্র জারক পদার্থ, তাই এ ধাতুকে প্রতিস্থাপিত করে হাইড্রোজেন তৈরি করতে পারে না। এবারে আসি অন্যান্য ধাতুর সাথে বিক্রিয়া, যেমন জিঙ্ক বা দস্তা। যদি তার সাথে উত্তপ্ত গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাও তাহলে জিঙ্কের সাথে উত্তপ্ত গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, সেখানে জিঙ্ক নাইট্রেট লবণ তৈরি হচ্ছে, বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে আর সেই সাথে জল উৎপন্ন হচ্ছে। অপরপক্ষে আমরা যদি 1:1 অনুপাতে জিঙ্কের সাথে শীতল মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিড যুক্ত করে দিই তাহলে সেক্ষেত্রে বিক্রিয়া কী পাবো, জিঙ্ক নাইট্রেট লবণ তো পাবো, নাইট্রিক অক্সাইড বর্ণহীন গ্যাস উৎপন্ন হবে আর সেই সাথে জল উৎপন্ন হবে। এবারে আমরা যদি ওই জিঙ্কের সাথে শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটায় তাহলে কিন্তু পাবো জিঙ্ক নাইট্রেট লবণ এবং অ্যামোনিয়াম নাইট্রেট লবণ সেই সাথে জল। তাহলে দেখতে পাচ্ছ বিভিন্ন শর্তে জিঙ্কের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। একই রকম কপারের সাথে আসি, কপার বা তামার সাথে। কপার বা তামার সাথে যখন উষ্ণ গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করবে তখন এখানে রিয়াকশানটা দেখানো হলো, দেখাচ্ছে কপার নাইট্রেট লবণ তৈরি হচ্ছে, বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে আর সেই সাথে জল উৎপন্ন হচ্ছে। অপরপক্ষে যদি শীতল মধ্যম গাঢ় নাইট্রিক অক্সাইড নেওয়া যায় কপারের সাথে সেক্ষেত্রে বিক্রিয়া কপার নাইট্রেট লবণ এবং বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাস এবং জল উৎপন্ন হচ্ছে। আমরা যদি শীতল লঘু নাইট্রিক অ্যাসিড যুক্ত করি কপারের সাথে তাহলে সেখানে বিক্রিয়ায় কপার নাইট্রেট লবণ, নাইট্রাস অক্সাইড এবং জল পাচ্ছি। তো এইরকম দেখতে পাচ্ছি বিভিন্ন শর্তে বিভিন্ন হচ্ছে। উত্তপ্ত কপারের সাথে, কপারটা এখানে কিন্তু কপারটাকে উত্তপ্ত করা হয়নি, এবারে উত্তপ্ত কপারের সাথে যখন নাইট্রিক অ্যাসিডের বাষ্প নিয়ে বিক্রিয়া ঘটাবে তখন কি পাওয়া যাবে, তখন কিউপ্রিক অক্সাইড, কালো রঙের কিউপ্রিক অক্সাইড উৎপন্ন হবে, এটা কালো রঙের, এবং সঙ্গে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। তাহলে আমরা দেখলাম ধাতুর সাথে নাইট্রিক অ্যাসিডের বিভিন্ন শর্তে বিভিন্ন রকম বিক্রিয়া হয়, তার বেশ কিছু উদাহরণ তুলে ধরলাম। এগুলো লিখে লিখে ভালো করে প্র্যাকটিস করে নেবে। এবারে যদি একটা উত্তপ্ত ঝামা পাথর, তীব্রভাবে উত্তপ্ত ঝামা পাথরের উপর ফোঁটা ফোঁটা করে গাঢ় নাইট্রিক অ্যাসিড ঢালা হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড বিশ্লিষ্ট হয়ে যাবে, 3 ধরনের পদার্থ উৎপন্ন হবে। তৈরি করবে 4NO2 প্লাস O2 প্লাস 2H2O, অর্থাৎ তৈরি হবে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, অক্সিজেন গ্যাস আর জলীয় বাষ্প। এবারে ধরে নাও তোমার কাছে বেশ কিছু নমুনা দেওয়া হলো যার মধ্যে কোনো একটিতে আছে নাইট্রিক অ্যাসিড কিন্তু কোথাও কোনো লেবেলিং করা নেই, তাহলে তুমি জানো না এর মধ্যে নাইট্রিক অ্যাসিড কোনটাতে আছে, আর তোমাকে বলা হলো এর মধ্যে কোনটিতে নাইট্রিক অ্যাসিড আছে সেটা শনাক্ত করে দাও। তো আমরা এবারে জানতে চলেছি কিভাবে নাইট্রিক অ্যাসিড শনাক্ত করা হয়। এর জন্য পরীক্ষণীয় যে তরলগুলো আছে তাদেরকে প্রত্যেকবার একটু একটু করে আমরা টেস্ট টিউবে নেব এবং তারপরেই তাতে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট দ্রবণ যোগ করব এবং এরপরে এটাকে শীতল করার পর ধীরে ধীরে আরেকটা টেস্ট টিউবে কিছু গাঢ় সালফিক অ্যাসিড নিয়ে খুব ধীরে ধীরে গা বাইয়ে নিচে নামাতে হবে। তো নর্মালি যদি অন্য কোনো কিছু থেকে থাকে সেখানে কোনো বিশেষ পরিবর্তন দেখতে পাবো না, তবে যখন আমরা নাইট্রিক অ্যাসিড নমুনাটা নেব তখন কিন্তু একটা বিশেষ ঘটনা ঘটবে।
তাহলে যদি নাইট্রিক অ্যাসিড থাকে কী ঘটবে সেটা জেনে নাও। যখন নাইট্রিক অ্যাসিড থাকবে আর আমরা সদ্য প্রস্তুত ফেরাস সালফেট যোগ করার পর ঠান্ডা করে আরেকটা টেস্ট টিউবে গাঢ় সালফিউরিক অ্যাসিড নিয়ে খুব ধীরে ধীরে ঢালবো, তখন এই গাঢ় সালফিউরিক অ্যাসিড এটা তো ভারী, এ চলে যাবে নিচে আর মিশ্রণটা উঠে আসবে উপরে। শুধু তাই নয়, এই দুটো যে মিশ্রণ তাদের মাঝখানে একটা বাদামি রঙের বলয় দেখতে পাওয়া যায়, এই জন্য একে বলা হয় বলয় পরীক্ষা। তো এই বলয় পরীক্ষার মাধ্যমে আসলে নাইট্রিক অ্যাসিড বা নাইট্রেট লবণ মানে যেখানে নাইট্রেট মূলকটা থাকবে তাকে শনাক্ত করা যায়। রিয়াকশানটা কী হয় সেটা একটু ভালো করে দেখে নাও। এই ফেরাস সালফেট, যেটা সদ্য প্রস্তুত ফেরাস সালফেট, যোগ করা হয়েছে নাইট্রিক অ্যাসিড আর সেই সাথে সালফিউরিক অ্যাসিড তো আছে। তো এই বিক্রিয়ায় তৈরি হয় 3 অণু ফেরিক সালফেট Fe2SO4 2 অণু নাইট্রিক অক্সাইড NO আর 4 অণু জল H2। এই যে নাইট্রিক অক্সাইডটা উৎপন্ন হলো, এই নাইট্রিক অক্সাইড আর এই যে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট এরা এবার বিক্রিয়া করবে, তৈরি করবে FeNOSO4, যেটা বাদামি বন্ডের, আর এটা বাদামি বলয় তৈরি করছে। তো আমি বললাম এই পরীক্ষার মাধ্যমে নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ করা যেতে পারে। শুধু নাইট্রিক অ্যাসিড কেন, যে কোনো নাইট্রেট লবণ, মোটামুটি যার শেষে নাইট্রেট মূলকটা আছে শনাক্ত করা যেতে পারে। বর্তমানে পরীক্ষা থেকে দেখা গিয়েছে যে বাদামি বলয়টা তৈরি হয় সেটা একটা জটিল যৌগ, যার সংকেত FeH2O5NOSO4। তাহলে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম সম্পর্কে ডিটেলসে জানলাম। এরপরে আমরা সালফিউরিক অ্যাসিডের সম্পর্কেও জানবো এবং আরও অনেক ইন্টারেস্টিং তথ্যও জানবো। তো ভৌতবিজ্ঞানের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর ভিডিও পাওয়ার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশন ঠিক টাইমে তুমি পেয়ে যাও। এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। তোমাদের সকলের জন্য রইল শুভেচ্ছা। ভালো থেকো এবং সুস্থ থেকো।